নমস্কার, ট্রেডিং হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ট্রেডিং হাব বলে আমাদের যে ইউটিউব চ্যানেল, যেখানে স্টক মার্কেট রিলেটেড ইনফরমেশান নিয়ে ভিডিও বানানো হয় এবং এই ভিডিও সম্পূর্ণ এডুকেশন পারপাসে, যেটা কোনো বাই সেল হোল্ড রিকমেন্ডেশন নয়। এখানে মার্কেট রিলেটেড অ্যানালিসিস আপনারা শিখতে পারেন এবং আগামী দিনে মার্কেটে কিভাবে কাজ করা উচিত, অ্যাডভান্স ফান্ডামেন্টাল অ্যানালিসিস কেমন হয়, সেগুলো নিয়েই মেনলি এখানে আলোচনা হয়। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে যে আমরা প্রায় 2025-এর শেষের দিকে দাঁড়িয়ে আছি। 2026 আসছে, অর্থাৎ আমরা সকলেই দেখেছি যে 2025 সাল পুরোটাই মার্কেট একটা বেয়ারিশ ফেজের মধ্যে দিয়ে গেল। এখানে যে ফটোটা দেখতে পাচ্ছেন যে 2026, তারপরে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, বুল রান অর এগেন ডাউন। মানে আমরা যে আগামী 2026-এ যেতে চলেছি, আমরা কি বুল রান আশা করছি, না পুনরায় বাজার যেই পজিশনে দাঁড়িয়ে আছে আবার এখান থেকে ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে। আজকে এই বিষয়ের উপর ডিটেলে আলোচনা করব। আপনারা সকলে ভালো করে দেখবেন, ভিডিওটা বোঝার চেষ্টা করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে কমেন্টে মেসেজ করবেন, আমি সেই উত্তরগুলো ক্ল্যারিফাই করার চেষ্টা করব। দেখুন, আমরা এই মুহূর্তে যে পজিশনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নিফটি হোক, মিড ক্যাপ নিফটি হোক, সেন্সেক্স হোক, একটা অল টাইম হাইয়ের কাছাকাছি। এবং আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের আগের ভিডিওগুলো যারাই ফলো করেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি ভিডিওর শুরুতেই ইন্ডেক্সের চার্টকে নিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করি। পিওরলি ফান্ডামেন্টাল অ্যানালিসিস, মার্কেটকে সেন্টিমেন্ট বুঝে কিছু বলার চেষ্টা করি। আপনারা এটা দেখছেন মিড ক্যাপ 100-এর চার্ট, ঠিক আছে? এটা ছিল গত বছরের অল টাইম হাই, যেখানে আমরা ক্লোজ করেছিলাম মার্কেট, সেই জায়গাটা অলমোস্ট 61,000-এর কাছাকাছি। তারপর থেকে কি হয়েছে, মার্কেট অল টাইম হাই হয়েছিল গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে। তারপরে মার্কেটে শুরু হয়েছে আমাদের ডাউন ট্রেন্ড, অর্থাৎ বেয়ারিশ ফেজ। মানে পুরো বেয়ারিশ ফেজ চলছে সেপ্টেম্বর টু টিল ডেট, 2024-এর সেপ্টেম্বর থেকে টিল ডেট। আজকে এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কি জানি যে আমি বারবার বলেছি যে একটা বেয়ারিশ ফেজ যখন স্টার্ট হয়, বুলিশ ফেজকে কমপ্লিট করে বেয়ারিশ ফেজ স্টার্ট হলে মার্কেটকে 360 ডিগ্রি চেঞ্জেস হয় বেয়ারিশ ফেজে। অর্থাৎ যে বুল রানে মার্কেট হাই করেছে, সেখান থেকে যখন মার্কেট ড্রপ করা শুরু করবে 360 ডিগ্রি চেঞ্জেস আসবে। এটা মার্কেটে বরাবর হয়ে থাকে। তাহলে বুল রান কমপ্লিট হওয়ার পরে যখন বেয়ারিশ ফেজ স্টার্ট হয়েছে, বেয়ারিশ ফেজের যে প্রথম ধাপ তাকে কি বলে, আমি বহুবার বলেছি, আবার বলছি। বেয়ারিশ ফেজের প্রথম পর্যায় হয় আমাদের প্রাইস কারেকশন ফেজ, যাকে বলা হয়। প্রাইস কারেকশন মানে মার্কেট বুল রানে স্টেপ বাই স্টেপ সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে ওঠে। সোজা কথায় বলছি, বেয়ারিশ ফেজ যখন স্টার্ট হয় মার্কেট লিফট ডাউন হয়, খুব দ্রুত গতিতে মার্কেটের প্রাইস ড্রপ করে, মানে ইন্ডেক্সের প্রাইস ড্রপ করে। সেটা কে বলা হয় প্রাইস কারেকশন ফেজ। 61,000-এর অ্যাপ্রক্স হাই থেকে মার্কেটের আমরা যদি প্লাস মাইনাস এটাকে আমরা বটম ধরি, মানে অলমোস্ট 46,000-এর কাছাকাছি, 46,500-এর কাছাকাছি মার্কেট এসেছে। নিফটিতে যেটাকে 16% কারেকশন করা হয়েছে, এটাকে কি বলে প্রাইস কারেকশন ফেজ। মনে রাখবেন, মার্কেট তাহলে বুল রান শেষ করে যখন বেয়ারিশ ফেজ স্টার্ট হচ্ছে, তখন সর্বপ্রথম হলো প্রাইস কারেকশন ফেজ। প্রাইস কারেকশন ফেজ খতম মানে শেষ হলে তারপরে শুরু হয় কি
টাইম কারেকশন ফেজ। এইখান থেকে শুরু হয়েছে স্টেপ বাই স্টেপ, যেটা হায়ার হাই প্যাটার্ন তৈরি করেছে। এখানে গেছে, ফির নেমেছে, এখানে গেছে, আবার একটু নেমেছে, আবার একটু উঠেছে, এই করতে করতে পুরো মার্কেটকে এরকম পর্যন্ত নিয়ে এসেছে। আপনারা দেখবেন যে আমি মোটামুটি মে জুন মাস নাগাদ বলেছিলাম যে আমরা টাইম কারেকশন ফেজের মধ্যে সেকেন্ড পার্টে দাঁড়িয়ে আছি। অর্থাৎ বেয়ারিশ ফেজে সর্বপ্রথম হচ্ছে প্রাইস কারেকশন ফেজ, তারপরে হচ্ছে টাইম কারেকশন ফেজ। টাইম কারেকশন ফেজ শেষ হলে শুরু হয় টাইম কারেকশনের মধ্যে দিয়েই একটা কনসোলিডেশন ফেজ, যেটা এই জায়গাকে বলা হয়। মার্কেট না তো খুব উপরে যায়, না তো খুব নিচে আসে, এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে থাকে ওভারঅল এই জায়গাটা। তো কনসোলিডেশন ফেজ স্টার্ট হওয়ার পরে পুনরায় চলে আসে আবার একটা কারেকশন। এই কারেকশনটাকে কি বলা হয়? এই কারেকশনটাকে ফের বলা হয় প্রাইস কারেকশন। কেন বলছি প্রাইস কারেকশন? প্রথম বেয়ারিশ ফেজের প্রাইস কারেকশন যেটা হয় সেটা খুব শার্প ফলিং হয়, খুব তাড়াতাড়ি, খুব অ্যাগ্রেসিভ ফলিং হয়। আপনি দেখবেন আপনার পোর্টফোলিওতে যা স্টক ছিল সেগুলো খুব শার্প ফলিং হয়েছে, কিন্তু আবার যখন এখান থেকে মার্কেট পুনরায় পড়া শুরু হয়েছে, আমরা যখন এইখান থেকে মার্কেট পড়বে সেই প্রেডিকশন করেছিলাম ঠিক এরকম জায়গায়। অতীতের ভিডিও দেখে নেবেন, সব রয়ে গেছে। এই জায়গাতে যখন প্রেডিকশন করেছিলাম, যখন প্রাইস কারেকশন সেকেন্ড স্টেপ স্টার্ট হয়, সেইখান থেকে মার্কেট কি হয়, ধীরে ধীরে অনেকটা স্লো পয়জনের মতো আপনার পোর্টফোলিওকে ডাউন করতে থাকে। সেই স্লো পয়জনটা একটা প্রোলং পিরিয়ডে কনভার্ট হয়। মানে ধরুন বিয়ারিশ ফেজের সর্বশেষ ধাপ হচ্ছে টাইম কারেকশন ফেজ। দুটোই আছে, একটা হচ্ছে প্রাইস কারেকশন ফেজ, একটা হচ্ছে টাইম কারেকশন ফেজ। এই টাইম কারেকশন ফেজটা দুটো তিনটে পার্টে রয়েছে। আমাদের এখন যেটা চলছে সেটা হচ্ছে কনসোলিডেশন ফেজ। না তো ইন্ডেক্সকে ব্রেক করে অল টাইম হাইকে ক্রস করে খুব বেশি উপরে যাচ্ছে বা কন্টিনিউ বুল রানের দিকে ঠেলে দিচ্ছে, না তো খুব বেশি নিচে আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মার্কেট এখন একটা জায়গাতে সাস্টেন করছে। আপনারা দেখছেন যে কন্টিনিউ একটা র্যালি স্টার্ট হয়েছে, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন যে আপনার পোর্টফোলিওতে কি খুব বেশি আপনার প্রফিট আসছে? নিশ্চয়ই আসছে না। কেন আসছে না? নিশ্চয়ই তার কারণ রয়েছে। কি কারণ? প্রথম কথা যেটা হচ্ছে যে মার্কেটের অ্যাডভান্স অ্যানালিসিস যখন আমরা করি, সব থেকে বেশি আমরা গুরুত্ব দিই এফআইআইকে। আমি গত মাসের শেষ যে ভিডিও ছিল সেই ভিডিওতে বলেছিলাম যে নভেম্বর ডিসেম্বর মান্থ খুব পেনফুল হতে চলেছে। কেন বলেছিলাম? কারণ হচ্ছে আমাদের ডিআইআই এর ইনফ্লো কন্টিনিউ হচ্ছে মার্কেটে। গত এক বছরে 7 লক্ষ কোটি টাকার কাছে পাম্প করেছে ডিআইআই। সেখানে এফআইআই কি করেছে? প্রায় 4 লক্ষ কোটি টাকার ওপরে তারা নিজেদের ক্যাপিটাল বের করে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? নিশ্চয়ই কোনো কারণ আছে তার পেছনে। প্রথম কথা হচ্ছে যে মার্কেটে যখন এসআইপির ইনফ্লো সব থেকে বেশি থাকে, মোস্টলি ডিআইআই এসআইপি ফ্লো করিয়ে মার্কেটে একটা হাই ভ্যালুয়েশনে মার্কেটকে ধরে রাখার চেষ্টা করছে সিলেক্টিভ কিছু স্টকে। আমি বারবার করে অ্যানালিসিস করছি বা বলছি যেগুলো, যেমন ধরুন রিলায়েন্স বা এইচডিএফসি ব্যাঙ্ক, যেগুলো হাই ওয়েটেজ স্টক আছে, সেই সব নির্দিষ্ট কিছু স্টককে ধরে রেখে মার্কেটকে বারবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু অ্যাকচুয়াল এটা মার্কেটের রান আপ নয়, এটা কমপ্লিটলি এসআইপির মাধ্যমে বা হাই ওয়েটেজ স্টকের মাধ্যমে মার্কেটকে ম্যানিপুলেশন চলছে, কমপ্লিটলি ম্যানিপুলেশন চলছে মার্কেটে। এই মার্কেটকে আপনি যদি জাজ করতে যান, আপনি দেখবেন যে মার্কেটে ইন্ডেক্স কিন্তু উপরে উঠেই চলেছে, 26,250-এর কাছেও চলে গেছে, কিন্তু আপনার পোর্টফোলিওতে কোনো স্টক বাড়ছে? অ্যাকচুয়ালি তা নয়, কোনো স্টক বাড়ছে না। কি কারণ তার? কারণ হলো, আপনি সবসময় মনে রাখবেন, যতক্ষণ না
পর্যন্ত ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আমরা যাদেরকে বলি, তাদের যদি ফান্ড ইনফ্লো ভারতীয় বাজারে না থাকে ততক্ষণ বুল রান আশা করা যায় না। এটা আপনি লিখে রাখতে পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার অ্যানালিসিস থেকে বলছি। এরপরেও আমাদের যে Q2 এর রেজাল্ট এসেছে, সেই রেজাল্ট যে খুব আশাজনক ছিল এমনটা নয়। তো সুতরাং মার্কেটে দাঁড়িয়ে আছে অল টাইম হাইতে, একটা ওভার ভ্যালুয়েশনে, প্লাস আমাদের এসআইপি ফ্লো ডেলি চলছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কি চায়, যে তারা একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনের স্টককে বাই করবে, পার্টিকুলার স্টককে ওপরে নিয়ে যাবে, সেখানে বেচে তারা অন্য জায়গাতে আবার ইনভেস্ট করবে। সাধারণভাবে যে কোনো ইনভেস্টরেরই এরকমই মনোভাব হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখছি, ইন্ডেক্স বাড়লেও আমাদের পোর্টফোলিও বাড়ছে না। এটা একটা মানে খুবই হতাশাজনক ব্যাপার। কিন্তু আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে এই ইন্ডেক্সের এই বাড়বাড়ন্ত দেখে অনেকেই বলছে কি, যে না, বুল রান হয়তো স্টার্ট হয়ে গেছে। তারা অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস জানে না এবং টেকনিক্যাল চার্টের উপর ভিত্তি করে কখনোই মার্কেটে কখন বুল রান আসবে, কখন বেয়ারিশ ফেজ নামছে, বা কি আগামী দিনে 2-3 মাসের সিচুয়েশান হতে পারে, এটা বলা নেক্সট টু ইম্পসিবল। টেকনিক্যাল চার্টওয়ালাদের কখনোই সেটা সম্ভব হয় না। আপনি মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখুন। মিড ক্যাপ ইন্ডেক্সের প্রচুর ভালো ভালো স্টক আছে যারা খুব ভালো Q2 এর রেজাল্ট করেছে, তার সত্ত্বেও তারা পানিশমেন্ট পাচ্ছে। কেন? কারণ মার্কেটের অ্যাকচুয়াল গ্রোথ মার্কেটে নেই। কমপ্লিটলি ম্যানুপুলেটিং মার্কেট চলছে। তার জন্য আজকে বিভিন্ন স্টকের যে না বাড়া, সেটা হচ্ছে মূল কারণ। এবং আমি বারবার বলছি যে ইন্ডেক্স অবশ্যই অল টাইম হাইয়ের কাছে যাবে, আবার ডাউন করে নিয়ে আসবে। অবশ্যই অল টাইম হাইয়ের কাছে যাবে, আবার ডাউন করে নিয়ে আসবে। মানে ডিআইআইরা বারবার করে ইন্ডেক্সকে ঠেলে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এফআইআইরা তখনই একটা হেভি সেলিং করে নামিয়ে আনছে। এবং আমি বারবার একটা কথা বলি এবং আজকেও বলছি, মনে রাখবেন, যখনই বেয়ারিশ ফেজ স্টার্ট হবে মার্কেটে, ন্যূনতম সেটা 1 বছর চলবেই। ম্যাক্সিমাম কতদিন চলবে সেটা কেউ জানে না, সেটা স্টেপ বাই স্টেপ অ্যানালিসিসের মাধ্যমে বোঝা যায়। তাহলে আমরা 2024-এর সেপ্টেম্বর থেকে শুরু করে কমপ্লিটলি 1 বছর পূর্ণ করেছি, এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা বুল রানটা আশা করতে পারি। কেন পারি? প্রথম কথা, আমাদের যে অ্যানালিসিস, সেটা প্যাস্টেল অ্যানালিসিস বলা হয়। কমপ্লিটলি গ্লোবাল সিনারিওকে দেখে ম্যাক্রো ইকোনমিক ডেটাকে অ্যানালিসিস করে আমরা সেগুলো করার চেষ্টা করি। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি যে বুল রান আমরা 2026-এ দেখতে পারবো। এর পিছনে কিছু কারণ রয়েছে, সেগুলো আমি ধীরে ধীরে বলবো। আপনারা একটা জিনিস ফলো করবেন, যে কোনো স্টক যদি তার সেক্টর ভালো হয়, যে এই সেক্টর এবছর পারফর্ম করতে চলেছে, সেগুলো স্টক দেখলে বোঝা যায় কিছু, এবং সেই স্টকের রেজাল্ট ভালো আছে, তা সত্ত্বেও নিশ্চিতভাবে সেই সব স্টক ওপরে যাচ্ছে। তবে জেনে রাখুন, আগামী দিনের বুল রানে সেই সব সেক্টর এবং সেই স্টক নিশ্চিতভাবে পারফর্ম করবেই। এটা হচ্ছে নিয়ম। এবং বেয়ারিশ ফেজ স্টার্ট হলে 1 বছর চলে, ম্যাক্সিমাম কতদিন চলবে এটা কেউ বলতে পারে না, যেটা আমাদেরও বলা সম্ভব নয়। নিফটিকে দেখলেও সেম একই। এটা মিড ক্যাপ নিফটিটা আমি দেখাচ্ছি, বারবার অল টাইম হাইয়ের কাছে যাবে কিন্তু টেনে নিয়ে আসবে। অনেকে যারা আজকে লাফালাফি করছে যে বুল রান স্টার্ট হয়ে গেল বা কিছু, একদমই তা নয়। মিড ক্যাপ নিফটিতে আমি বারবার বলেছি, নিফটি হোক মিড ক্যাপ নিফটি হোক, মার্কিন বাজারের ধস ডিসেম্বরের মধ্যে আমি অনুমান করেছিলাম যে কিছুটা হয়তো আশা করা যায় যে মার্কিন বাজার পড়বে, ডাও হোক, S&P 500 হোক, এইগুলো। তো মার্কিন বাজারে যদি 5% ক্র্যাশ হয়, আমাদের ভারতীয় বাজারে তার 5 ভাগের 1 ভাগ প্রভাব পড়বেই। কারণ কি? কারণ আমাদের মার্কেট আগে থেকেই অলরেডি ডিসকাউন্টেড প্রাইসে চলে গেছে, যেখানে মার্কিন বাজার হাইতে ছিল।
প্রায় 22,000-এ নেমে এসেছিল, 22,000-এর নিচে। তো সেই জোনকে অলরেডি আমরা কভার করে ফেলেছি। অনেকে দেখবেন যে ট্রেড ডিল আছে, এটার পরে হয়তো বুল রান স্টার্ট হয়ে যাবে বা কিছু, একদমই তা নয়। আমি দায়িত্ব নিয়ে আগে থেকে বলে রাখছি, আমার ভিডিও ইউটিউব চ্যানেলে থাকবে, মিলিয়ে নেবেন। অতীতে অনেককে দেখেছি, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার বলুন, আরবিআইয়ের মনিটরিং পলিসি বলুন, এটা সেটা ওটা বিভিন্ন কিছুর এক্সকিউজ দিয়েছে। তার জন্য যেটা ট্যারিফের ব্যাপার ছিল, ট্যারিফ যখন কিছুটা নেগোসিয়েশন হলো, কেউ কেউ ট্রাম্পকে দোষ দিয়েছে। আরে ভাই, ট্যারিফ যদি প্রভাব পড়তো তাহলে তো মার্কেটকে আরও ক্র্যাশ করিয়ে নিয়ে আসতো। তা হয়েছে কি? ভারত পাকিস্তান যুদ্ধ যখন হলো, তাহলে নিশ্চয়ই সেখানে আমাদের হেভি ক্র্যাশ হওয়ার কথা। যুদ্ধ যখন থামলো, ঘোষণা যখন হলো যে না ঠিক আছে আমরা ইন্ডিয়া এটা এটা করেছি, তাহলে নিশ্চয়ই সেখানে মার্কেট অনেকটা ওঠার কথা। এগুলো হচ্ছে এক একটা ছোট ছোট ইভেন্ট যেখানে টেম্পোরারি এফেক্ট পড়ে, অর্থাৎ 2-5 দিন 2-4 দিন এরকম। মনে রাখবেন, মার্কেট তার নিজস্ব সাইকেলে চলে অল টাইম। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এসআইপির একটা ডেটা। এই যে আমি বললাম যে ইন্ডিয়ান মার্কেটে কেন এত পরিমাণে ডিআইআই পয়সা পাম্প করছে, তো সেটার নিয়েই কিছু কথা আমি বলার চেষ্টা করব এখানে। তো এসআইপির ডেটাটা কি আছে আমি আপনাদেরকে একটু জানাচ্ছি। দেখুন, এসআইপি কন্টিনিউ মার্কেটে ফান্ড বাড়াচ্ছে। কেমন? গত এপ্রিল মাসে কি ছিল? গত এপ্রিল মাসে ছিল 26,600 প্লাস কোটি টাকা তারা মার্কেটে ইনপুট করেছে। মে মাসে সেম জিনিস। জুনে কি হলো? মার্কেট যখন একটু স্টেবল হওয়ার চেষ্টা করছে, ফান্ড অটোমেটিক বেড়েছে 27,000। জুলাইতে 28, এখন 29, হয়তো নভেম্বরে এটা 29-30-এ এসেই আবার দাঁড়াবে। মানে এসআইপি মাধ্যমে ইন্ডিয়ান মার্কেটে অটোমেটিক ফান্ড আসতেই চলেছে। তাদের হাতে প্রচুর পয়সা। বিভিন্ন যে ফান্ড হাউসগুলো আছে, যে মিউচুয়াল ফান্ড হাউসগুলো আছে, এদের হাতে পয়সার কোনো কমি নেই। কিন্তু লজিক্যালি একটা কথা ভাবুন, তার সত্ত্বেও কি মার্কেটকে আমরা অল টাইম হাইতে বা বুল রানে ঠেলে দিতে পারছি? কখনোই নয়। একটা জিনিস মনে রাখতে হবে যে বিনা ফরেন ইনস্টিটিউশনের ফান্ড ছাড়া কখনোই ভারতীয় বাজারে বুল রান সম্ভব নয়। আপনাকে এটা মানতেই হবে। আপনি যদি গত বছরের ডেটা দেখেন, দেখুন গত বছরে যেটা ছিল 20,000 আজকে হয়ে গেছে 29,000। তার আগের বছরে 23-এ যেটা ছিল 13,000 আজকে 29,000। তার আগের বছরে যেটা ছিল 11,000 হয়ে গেছে পরের বছরে 13,000। 21-এ যেটা ছিল 8,000 সেটা হয়ে গেছে 11,000। অর্থাৎ কন্টিনিউ আপনার ইনফ্লো মার্কেটে হচ্ছে এসআইপির মাধ্যমে। তো আমি আশা করছি যে আগামী বুল রান, অর্থাৎ 26 সালে যে বুল রান শুরু হবে, সেটা যখন শেষ হবে হয়তো এই ফান্ডটা 40,000 মানে অর্থাৎ 40,000 কোটি টাকার কাছে হয়তো সেটা পৌঁছে যাবে। 40,000 কোটির কাছে হয়তো সেটা পৌঁছে যাবে। তো সেরকমটা যদি হয়, এটা যে খুব একটা ভালো দিক মার্কেটের, যে উত্থান পতনের যে ব্যালেন্সটা, সেটা কিন্তু নয়। আজকের বুল রান হয়তো 1 বছর কিংবা 1 বছর 2-3 মাস স্টেবল হচ্ছে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পরের বার যখন বুল রান আসবে হয়তো এটা 2 বছর পর্যন্ত কন্টিনিউ হবে। কারণ মার্কেটের এত ওভার ভ্যালুয়েশন, এত লিকুইডেশন থাকলে খুব শর্ট পিরিয়ডের মধ্যে বুল রান আশা করাটা ইম্পসিবল। আর আপনি এটা মাথায় রাখবেন, ফরেন ইনস্টিটিউশনের ফান্ড ছাড়া কখনোই বাজারকে বুল রানে ঠেলা সম্ভব নয়। এটা আপনাকে মানতেই হবে। আমি এবার এফআইআই ডিআইআর যে ডেটা আছে, আমি একটু ডেটা দেখানোর চেষ্টা করব, আপনারা একটু খুব ভালো করে বিষয়টা বুঝবেন কি আছে। দেখুন, এগুলো হচ্ছে অ্যাডভান্স টেকনিক্স যাকে বলা হয়, টেকনিক্স অথবা ট্যাকটিক্স যাই বলেন। আপনি যদি ফলো করেন, আমরা বেয়ারিশ ফেস কবে পেয়েছি? বেয়ারিশ ফেস পেয়েছি সেপ্টেম্বরের শেষের দিকে, অক্টোবর থেকেই ধরুন। অক্টোবরে এফআইআই এর হেভি সেলিং কত আছে, আমি অথেন্টিক সায়েন্টিফিক প্রসেসে অ্যানালিসিস করার চেষ্টা করছি। অক্টোবরে ফরেন ইনস্টিটিউশন 1,14,000 কোটি টাকা ভারতীয় বাজার থেকে বের করে নিয়ে গেছে, অল টাইম হাই। এত টাকা বের করেনি বললেই চলে।
নভেম্বরে কত বের করেছে? 45,000 কোটি। ডিসেম্বরে কত বের করেছে? 16,000 কোটি। জানুয়ারিতে 87,000 কোটি। ফেব্রুয়ারিতে 58,000 কোটি। ফেব্রুয়ারির শেষে গিয়ে আমাদের ভ্যালুয়েশন কোথায় ছিল? 22,000-এ, তাই তো? অর্থাৎ নিফটি যখন 22,000-এ নেমে এসেছে 26,277 অল টাইম হাই থেকে, তখন এফআইআই একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন পেয়ে গেছে। সেম আবার বাই করা শুরু করেছে মার্চের 2,000 কোটি, মানে বেয়ারিশ ফেজের যেটাকে আমরা প্রাইস কারেকশন ফেজটা বলছিলাম, মার্চে 2,000 কোটি, এপ্রিলে 2,000 কোটি, মেতে 11,000 কোটি, জুনে 7,000 কোটি। জুনের পরে আবার কি শুরু হয়েছে? আমাদের যে সেম মানে কনসলিডেশন ফেজটা যেটা বলছিলাম, আবার পুনরায় কিন্তু এফআইআই সেল করা শুরু করেছে 47, 46, 35, 2013। এই নভেম্বর মাসেও 13। অর্থাৎ আমি আগেই বলেছি যে ফুল অক্টোবর পুরো বেয়ারিশ ফেজে থাকবে, এবং অক্টোবর মাসে বলেছিলাম যে আমাদের নভেম্বর ডিসেম্বর মোস্ট পেনফুল সেশন হতে চলেছে, অনেকটা স্লো পয়জনের মতো। মানে আপনার পোর্টফোলিওকে খুব শার্প ফল না করিয়ে ধীরে 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 আপনার পোর্টফোলিওকে ক্ষতি করবে। ইন্ডেক্স উপরে যাবে কিন্তু ধীরে ধীরে ক্ষতি করবে, যেটা অত্যন্ত কষ্টদায়ক, অনেক পেনফুল, যেটা আমি বলেছিলাম। তো সুতরাং সেটাই হচ্ছে, নভেম্বর মাস পুরো এফআইআই সেলিং থাকবে, ইভেন ডিসেম্বর মাসে ও সেলিংটা কন্টিনিউ থাকবে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ফেজের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেজ, যেটা আমি আপনাদেরকে বলছি। মোস্ট প্রবাবলি আমরা বুল রান সব কিছু ঠিকঠাক থাকলে, যদি Q3 এর রেজাল্ট ভালো হয়, তবেই আমরা বুল রানকে এক্সপেক্ট করতে পারবো। কারণ আমাদের মার্কেটের যে অবস্থা, আপনি দেখুন গত বছরের থেকে আমাদের বেয়ারিশ ফেজ স্টার্ট হয়েছে মোটামুটি সেপ্টেম্বর থেকে। তো আমরা কিন্তু কোনো ডিআইআইয়ের সেলিং নেই গোটা বছরে। এত টাকা মার্কেটে ইনপুট হয়েছে, তারপরেও কিন্তু মার্কেট ওপরে যায়নি। তো সুতরাং বুঝতে হবে যে ডিআইআইকে দিয়ে শুধুমাত্র বুল রান সম্ভব নয়, তাদের কাছে যত টাকাই থাকুক না কেন, ফরেন ইনস্টিটিউশনদের ইনিশিয়েশন অবশ্যই প্রয়োজন আছে। তো আরেকটা জিনিস আমি দেখাই, একটা জিনিস মনে রাখবেন, এফআইআইরা যখন একটা মিনিমাম ওয়েটেজ সেল স্টার্ট করে, মানে খুব বেশিও নয় আবার খুব কমও নয়, কেমন? এই যে যেমন 16,000 কোটি, এটাকে কমের মধ্যেই ধরা হয়। যেমন ধরুন 45-46,000 কোটি, এটাকে আমি বলছি খুব বেশিও নয় খুব কমও নয়। আপনি ফলো করবেন, এফআইআই যখন একবার সেলিং স্টার্ট করে, তারা কন্টিনিউ 5 মাস 6 মাস করতে থাকে। কেমন? ধরুন এখান থেকে স্টার্ট করেছে 1, 2, 3, 4, 5 মাস, কন্টিনিউ 5-6 মাস করবে, তারপরে তারা ওভার ভ্যালুয়েশন থেকে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে নিয়ে আসলে কন্টিনিউ, তারপরে আবার বাইংটা স্টার্ট করে, ডিপেন্ডস অন মার্কেট সিনারিও। তো এই জায়গাতে আমরা বাইংটা বুঝতে পেরেছিলাম যে আমরা নিয়ার অ্যাবাউট 22,000-এর বটম পাচ্ছিলাম, তারা কন্টিনিউ বাইংটা করেছে, আবার দেখুন কন্টিনিউ সেলিং স্টার্ট হয়েছে 1, 2, 3, 4, 5। আপনি বলুন তো, এই যে নভেম্বর মাস বা ডিসেম্বর, আপনি আজকের দিনে দাঁড়িয়ে বলুন 26,277-এ নিফটি দাঁড়িয়ে আছে, কিছু কম 240-40-এর কাছে হাই বলছি। তাহলে অনেকে তো বলতেই পারে যে আমরা নেক্সট মান্থ এফআইআই এর নেট বাইং পাবো। আদৌ কি তাই? অ্যাকচুয়ালি তা নয়। তারা সেল করেছে 1, 2, 3, 4, 5, মানে কি স্ট্র্যাটেজি অনুযায়ী তাদের কন্টিনিউ সেল এই 5-6 মাস কন্টিনিউ হয়। ডিসেম্বর মাসেও আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি, ডিসেম্বর মাসেও এফআইআই এর নেট সেলিং থাকবে। গত মাসেও বলেছি নভেম্বর ডিসেম্বর মোস্ট কষ্টদায়ক হবে, আজকের দিনও দাঁড়িয়েও আপনারা মিলিয়ে নেবেন, ডিসেম্বর মাসেও এফআইআই এর নেট সেলিং থাকবে। কেননা তাদের যত পরিমাণ ট্রেড ডিল ভারতের সঙ্গে হোক, যুদ্ধ লেগে যাক, যুদ্ধে জিতে যাক, একটা বড় কিছু ঘোষণা হোক, কোনো এফেক্ট পড়বে না, জাস্ট টেম্পোরারি 1-2 দিন। এই অক্টোবর মাসটা আমি বলেছিলাম নেট বাইং থাকবে। আপনাকে যদি আমি দেখাতে পারতাম এখানে, অক্টোবর মাসটা অ্যাকচুয়ালি 30 দিনের মধ্যে হয়তো 20 দিন 22 দিনই একদম ভালো করেছে। 31 অক্টোবরের দিন একটা এফআইআই এর হেভি সেলিং ছিল, তো সেই কারণে এটা নেট সেলিংয়ে চলে এসেছে। আদারওয়াইজ 1,000-1,200
কি 3000 এরকম নেট বাইংয়ে এটা দাঁড়াতো। সুতরাং এফআইআই এবং ডিআইআই যে ডেটা সেটাকে আমাদের ক্লোজলি মনিটরিং করতে হবে। তো এই বিষয়টা থেকে আমি আরেকটা জিনিস দেখাই, আপনি অক্টোবর নভেম্বরটাকে দেখুন, এটা ডে ওয়াইজ ডেটা, কন্টিনিউ সেলিং, বাইং খুব কমই আছে, কন্টিনিউ সেলিং। তো এই বিষয়গুলোকে দেখা অবশ্যই প্রয়োজন আছে। প্রায় 7,000 কোটির কাছে অক্টোবরের শেষ দিন নেট সেলিং ছিল। আদারওয়াইজ পুরো অক্টোবর মাসেই নেট বাইং আমরা অনেকটাই পেয়েছি। এই যে এগুলো হচ্ছে নেট বাইং এফআইআই এর। তো সুতরাং এই বিষয়গুলোকে দেখতে হবে চার্ট অ্যানালিসিস করতে গেলে। আমি ফের একবার নিফটির চার্টকে দেখানোর চেষ্টা করছি। নিফটিতে মনে রাখবেন মিড ক্যাপ নিফটি যেটা আছে সেটা যতই অল টাইম হাইয়ের কাছে যাক না কেন, যদি হাই ব্রেক করেও টেম্পোরারি ব্রেকিং হবে, সেটা সাস্টেন করবে না, কারণ এটাকে নিচে নেমে আসতেই হবে। মার্কিন বাজারের ক্র্যাশের সম্ভাবনা আমি বলেছিলাম যে উইদিন ডিসেম্বর, 2-3 মাস অ্যাডভান্স বলেছিলাম, উইদিন ডিসেম্বর মার্কিন বাজার ক্র্যাশ করবে। আমি সামনেই সেটা দেখাবো চার্টের মাধ্যমে। মার্কিন বাজার যদি 5 টাকা ক্র্যাশ করে ভারতীয় বাজারে তার প্রভাব 0.75 থেকে 1% পড়বে, এটুকু আপনি মিলিয়ে রাখবেন। আপনাদের মিড ক্যাপ নিফটির যে 1 ডে চার্ট ফ্রেম আছে, মান্থলি চার্ট ফ্রেম আছে, আমি সেটাকে দেখাই। এটা ছিল হচ্ছে একটা বুল রান, যেটা করোনার পরে পরে আমরা দেখেছি। এই জায়গাতে যারা স্টককে বের করেছে তারা নিশ্চিতভাবে ওয়েলথ ক্রিয়েশন করেছে। এসআইপি যারা আজও ধরে রেখেছে, আপনি দেখে নিন ইন্ডেক্স এখানে উঠে গেছে, কিন্তু এসআইপিতে রিটার্ন মাত্র হয়তো 10 থেকে 15%, 20%, এর বেশি নয়। এই বুল রান আবার একটা বেয়ারিশ ফেজ এসেছে এখানে, তারপরে আবার যে আমরা লাস্ট বুল রান যেটা পেয়েছি, এই অল টাইম হাইয়ের কাছে আমাদের যেসব মাল্টিব্যাগারের কাজ হয়, যেসব স্টককে আমরা এক্সিট করেছি, যারা এক্সিট করেনি আজকে দেখুন তারা কোথায় দাঁড়িয়ে আছে। ইন্ডেক্স কিন্তু তার নিজের জায়গায় চলে এসেছে, কিন্তু যেই পজিশনে সে স্টকে প্রফিটে দাঁড়িয়েছিল আজ হয়তো সে 30% লসে দাঁড়িয়ে আছে। এই জায়গাতে 30% লসে আজকে সে দাঁড়িয়ে আছে। সুতরাং মার্কেট সাইকেলকে, মার্কেট সেন্টিমেন্টকে যখন বুঝে কেউ কাজ করবে নিশ্চিতভাবে সে প্রফিট বের করবে। আদারওয়াইজ কখনোই সম্ভব নয় মার্কেটকে না জেনে না শিখে প্রফিট বের করা। তো বিষয়গুলোর উপরে নিশ্চিত নজর রাখতে হবে। এটা হচ্ছে গ্লোবাল একটা কান্ট্রি ওয়াইজ একটা ইন্ডেক্সের উপর রিটার্নের একটা চার্ট বলা যেতে পারে। দেখুন 2025-এ সাউথ কোরিয়া সব থেকে বেশি রিটার্ন দিয়েছে, কত? 76%। তারপরে কে দিয়েছে? ব্রাজিল 43%। তারপর কে দিয়েছে? জাপান 34%, জার্মানি 33%, তাইওয়ান 31%, এই দেশটাও দিয়েছে 30। S&P 500 মানে ইউএসএর এসছে কত? 16%। সব থেকে লো যেটা এসছে সেটা হচ্ছে ইন্ডিয়া, এখনো পর্যন্ত মাত্র 5% রিটার্ন ইন্ডেক্সের ওপরে, হুইচ ইজ ভেরি লো। ঠিক আছে, কেন লো? কারণ হচ্ছে আমাদের ওভার ভ্যালুয়েশনে মার্কেট দাঁড়িয়ে আছে, একটা বেয়ারিশ ফেজ চলছে। সেই অবস্থাতে দাঁড়িয়ে কখনোই সম্ভব ছিল না ভারতীয় বাজারে বেশি রিটার্ন। দেখুন এটা হচ্ছে ইন্ডেক্স জাপানের। 2022-23-এ কি তারা রিটার্ন দিতে পেরেছে? সরি, 2024-25-এ কি 22-23-এ কি রিটার্ন দিতে পেরেছে? 2 বছর ধরে একটা বেয়ারিশ ফেজ সেখানে চলেছে। 2025-এ তারা এক্সেপশনাল রিটার্ন দিয়েছে, যেটা আমি এই জায়গাতে দেখাচ্ছিলাম, এক্সেপশনাল একটা রিটার্ন দিয়েছে। সুতরাং 2 বছর রিটার্ন দেয়নি, তারপরে এত বড় রিটার্ন দিয়েছে, এটা ন্যাচারাল ব্যাপার, এটাই হয়ে থাকে। ভারতীয় বাজার থেকে পয়সা বের করে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা আছে তারা কোথায় নিয়ে যাবে পয়সা? নিশ্চয়ই বন্ড ইল্ডের রেট ওখানে সুবিধাজনক নয়, তাহলে তারা জাপানের মার্কেটে নিয়ে গেছে, ব্রাজিলের মার্কেটে নিয়ে গেছে, কোরিয়ান মার্কেটে নিয়ে গেছে। সেম একটা জিনিস আপনারা ফলো করবেন
যেটা এটা একটা প্রলং পিরিয়ড পর্যন্ত কনসলিডেশন থাকার পরে কসপি মানে হচ্ছে কোরিয়ান ইন্ডেক্স একটা বুল রান এবং একটা খুব ভালো রিটার্ন আমরা এখানে দেখতে পেয়েছি। কোরিয়ান মার্কেটেও একটা খুব ভালো রিটার্ন এসেছে। তো এটা কোনো এত বড় ব্যাপার নয় যে 2 বছর বা 1 বছর বুল রান হয়েছে মানে পরের বছরে খুব ভালো রিটার্ন হবে না বা কিছু। আমাদের ভারতীয় বছরে বাজারে এখনও পর্যন্ত 14 মাস বেয়ারিশ ফেজ চলছে। আশা করা যায় নিফটি এরপরে খুব ভালো রিটার্ন দেবে। তো সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি যেমন ইউএস মার্কেটের কথা বলেছিলাম যে ইউএস মার্কেট একটা অল টাইম হাইতে চলে গেছে, কমপ্লিটলি একটা বাবেল। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এখন শুনতে পারছেন বাবেলের কথা, কিন্তু আপনাদের যখন গ্লোবাল মাইক্রো ইকোনমিক্স ডেটা আমি অ্যানালিসিস করে বলেছিলাম তখন বলার চেষ্টা করেছিলাম যে ইউএস মার্কেটের ক্র্যাশ এবং সেখানকার রিসেশন হতেই হবে। এবং আপনি যদি ফলো করেন 2 মাস 3 মাস আগের প্রেডিকশন বলছি, ইউএস মার্কেট এখানে একটা পজ কন্ডিশন তৈরি করেছে। সেখান থেকে দেখুন 48,200-300 থেকে দাঁড়িয়ে এখন চলে এসছে কোথায়, অ্যাপ্রক্সিমেট 46,200-তে। অলমোস্ট ইন্ডেক্সে তাদের 5% ক্র্যাশ এসেছে। ভারতীয় বাজারে তার কি কোনো প্রভাব পড়েছে? একদমই তা পড়েনি। আরে ভাই, তাহলে আমাদের বুল রানটা এত সহজে আসবে কি করে? একটা ভারতীয় বাজারে যদি সামান্য কিছু না হলেও যদি 1000 পয়েন্টেরও আমরা কন্টিনিউ একটা নিফটিতে ডাউনফল দেখতাম, খুব তাড়াতাড়ি হয়তো জানুয়ারির ফার্স্ট উইক কিংবা মিড অফ জানুয়ারির মধ্যে একটা বুল রানকে এক্সপেক্ট করতে পারতাম। কিন্তু ভারতীয় বাজার এমন একটা কন্ডিশনে দাঁড়িয়ে আছে যেখানে ওভার ভ্যালুয়েশনে কখনোই ফরেন ইনস্টিটিউশনসরা আগ্রহ দেখাচ্ছে না। তাহলে সেকেন্ড উপায় কি রয়েছে? আমাদের কর্পোরেট আর্নিং অর্থাৎ Q2 এর আর্নিং, Q2 এর আর্নিং, Q3 এর আর্নিং এগুলোকে ভালো হওয়া উচিত। তো আশা করছি Q3 এর আর্নিংয়ের রেজাল্ট বেরোলে হয়তো কিছু কিছু করে আমরা ইমপ্রুভমেন্ট আমাদের ইন্ডেক্সে দেখতে পারবো। গোল্ড সিলভারের কথা যেমন বলেছি যে ভয়ঙ্করভাবে ক্র্যাশের সম্ভাবনা রয়েছে এবং সেটা হতেই হবে। এবং আপনি দেখবেন যে ডাও জোন, S&P 500, ন্যাসড্যাক এগুলো ক্র্যাশ করে, কারণ এআই রিলেটেড যে স্টকগুলো রয়েছে ইউএস মার্কেটে এআই রিলেটেড স্টকেরই বাড়ন্ত। আজ তার জন্যই বিনা কোনো কারণ ছাড়া, না তো আনএমপ্লয়মেন্ট ডেটা ঠিক আছে, না তো ওদের ক্যাশ প্রিন্টিং চলছে, ক্যাশ প্রিন্টিং কন্টিনিউ চলছে, ওদের ইকোনমিক্যাল গ্রোথ ঠিক নেই, তারপরেও ওদের ন্যাসড্যাক, S&P 500 থেকে শুরু করে ডাও জোন সব উপরে যাচ্ছে। কারণ কি? তার মূল কারণ হলো কমপ্লিটলি এআই রিলেটেড স্টক যেগুলো আছে সেগুলো, মানে আমাদের বাজারে যেমন রিলায়েন্স বলুন, HDFC বলুন, হাই ওয়েটেড স্টক ইন্ডেক্সকে তুলে নিয়ে গেছে। এখানেও সেম জিনিস হয়েছে। আজকে দেখুন ইন্ডেক্সের পজ কন্ডিশন থেকে ধীরে 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 মার্কেট নিচে আসছে। এবং আপনি মিলিয়ে নেবেন এই ইউএসের যে এই চার্ট 40,000 এর কাছাকাছি এটা চলে আসবে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এবং মার্কিন বাজারে ক্র্যাশকে ঠেকানোর মতো পরিস্থিতিতে এই মুহূর্তে গ্লোবাল মার্কেটের কোনো পজিশানে কেউ, কোনো কান্ট্রি নেই, আসবেই। এবং ডিসেম্বর মাসে আমাদের মনিটরিং পলিসি রয়েছে, জাপানের রেট ইনক্রিজের পলিসি রয়েছে, সেটা কি হয় তার উপরে নিশ্চয়ই ভারতীয় বাজারে কিছু না কিছু প্রভাব পড়বেই। ওভারঅল আমি এটুকুই বলতে পারি যে আগামী ডিসেম্বর মাস এফআইআই এর নেট সেলিং থাকবে, মিলিয়ে নেবেন। এবং আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে, Q3 এর আর্নিং যদি ঠিকঠাক থাকে, তাহলে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা বুল রান আবার দেখতে পারবো। একবার বুল রান স্টার্ট হলে হয়তো সেটা 1 বছর মিনিমাম চলবে। এবং ভারতীয় বাজারের ওভার ভ্যালুয়েশনের জন্য আজকে যারাই বলছেন না কেন যে হয়তো বুল রান স্টার্ট হয়ে গেল 26,000কে ক্রস করে, অল টাইম হাই তৈরি হলেও কিন্তু আমরা সেই রান আপ দেখতে পারবো না। আমরা বুল রানে একবারে এফআইআই এর 5,000, 7,000, 10,000, 14,000 কোটি এরকমভাবে বাইং দেখতে পারবো। তবেই গিয়ে আমাদের যে মাল্টিব্যাগার স্টক আছে কিংবা আদার্স যে স্টকগুলো রয়েছে সেগুলোতে আমরা একটা হেভি গ্রোথ দেখতে পারবো। দেখুন, আমি একটা কথা শেষে বলে যাই, সেটা হচ্ছে শেয়ার বাজারে আপনি পয়সা তখনই কামাতে পারবেন যখন আপনি স্মার্ট থিওরি ইউজ করবেন। কি সেই স্মার্ট থিওরি?
আপনার যখন বুল রান শেষ হবে তখন আপনাকে সমস্ত স্টকে প্রফিট বুকিং নিয়ে এক্সিট করতে হবে। 30% ক্যাশ মার্কেটে রেখে 70% ক্যাশ ইন হ্যান্ড করতে হবে। যখন আমাদের বেয়ারিশ ফেজের প্রাইস কারেকশান ফেজ শেষ হবে তখন আপনাকে ফির আবার ক্যাশকে ইনজেক্ট করে লো ভ্যালুয়েশনে কিনে আপার ভ্যালুয়েশনে বেচতে হবে। আমি কোনো স্টক নিয়েছি মানে এমনটা নয় যে 5 বছর রেখে দিলে তার আপনি মাল্টিব্যাগার রিটার্ন পাবেন বা ডাবল হয়ে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। অনেক স্টক আছে 5 বছরে এফডির থেকে কম রিটার্ন দিয়েছে, রেপুটেড স্টক, রেপুটেড কোম্পানি স্টক, যেগুলোর নাম ঘরে ঘরে জানে, যেগুলোর আমরা ইউজ প্রতি 5 জনে 4 জন করে থাকি, এমন কিছু স্টক রয়েছে। ঠিক আছে, সুতরাং বিভিন্ন জিনিসকে ভেবে এবং স্মার্ট থিওরি ইউজ করেই আপনাকে মার্কেটে এগোতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যখন বুল রান চলে তখন কিন্তু সবাই এক্সপার্ট, মানে তখন পরিশ্রমটা কম হয়। মার্কেট একটা ডাইরেকশনের দিকে যায়, আপওয়ার্ড ডাইরেকশনের দিকে মার্কেট এগোয়, তখন মনে করে যে সবার স্ট্র্যাটেজি কাজ করছে, অ্যাকচুয়ালি তা নয়। আপনি মনে রাখবেন, বেয়ারিশ ফেজ সব সময়ের জন্য স্মার্ট ইনভেস্টর তৈরি করে, সব সময়ের জন্য স্মার্ট ইনভেস্টর তৈরি করে, আর বুলিশ ফেজ সব সময়ের জন্য ফুলিশ ইনভেস্টর তৈরি করে। এই জিনিসটাকে মাথায় রাখবেন এবং স্মার্ট থিওরি ইউজ করে মার্কেটে ওয়েলথ ক্রিয়েশনের চেষ্টা করবেন। মাল্টিব্যাগার সিলেক্টিভ কিছু স্টকে ইনভেস্ট করাটা খুব প্রয়োজন। এমনটা নয় যে আপনি আপনার পোর্টফোলিও আছে বা আপনার কাছে পয়সা আছে বলে 25, 30টা 50টা স্টকে আপনি রেখে দিয়েছেন, তার মানে আপনার কোনো না কোনো স্টক খুব ভালো রিটার্ন দিয়ে দেবে, হতে পারে, কিন্তু তাতে কি হবে, আপনার পোর্টফোলিও রিব্যালেন্স হবে, কোনোটা এক্সেপশনাল রিটার্ন দেবে, কোনোটা আপনাকে ডুবিয়ে দেবে। তো সুতরাং স্ট্রং ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করে কাজ করাই মার্কেটে আমি ভালো মনে করি। তো আজ এই পর্যন্তই। ট্রেডিং হাব বলে আমাদের যে ইউটিউব চ্যানেল, এটা আপনারা ফলো করবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, একে অপরকে দেখতে বলবেন। কিছু ইনফরমেশান এখান থেকে দেখে আপনি শিখতে পারবেন। এটা কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে, কোনো বাই সেল হোল্ড বা কাউকে মোটিভেট করার জন্যই এই চ্যানেলটা করা হয়েছে, বাই সেল হোল্ড রিকমেন্ডেশন নয়। সুতরাং আজকে এটুকুই, সাথে থাকুন, ধন্যবাদ।